খাগড়াছড়ির পাহাড়ে আবারও ঝরছে রক্ত, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করলেন ভারতের সমর্থনেই এই সহিংসতা ঘটেছে। আর সেই অভিযোগে রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিল নয়াদিল্লি। ভারত বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ আর দোষটা পাচ্ছে অন্যের উপর। এদিকে ভারতের সেনাপ্রধান সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন মানচিত্রে টিকে থাকতে চাইলে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। তাহলে ভারতকে শুধু পাকিস্তানই নয়, বাংলাদেশের দিকেও বার্তা দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব খাগড়াছড়ির সহিংসতা কেন ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন তৈরি করলো, ভারতের পাকিস্তান বিরোধী যুদ্ধাঙ্গদেহী অবস্থানের কারণ কি, বাংলাদেশ কি ভারতের টার্গেটে পরিণত হচ্ছে, আর ডক্টর ইউনূস সরকার টিকে থাকার সম্ভাবনাই বা কতটুকু, ভারত চীন রাশিয়ায় একজোট হলে আমেরিকার সমর্থন কি যথেষ্ট হবে? চলুন বিশ্লেষণ করি। 24 সেপ্টেম্বর রাত, একজন পাহাড়ি কিশোরী ফিরছিলেন প্রাইভেট পড়ার পর। অভিযোগ, তাকে দলগতভাবে ধর্ষণ করা হয়েছে। পরের দিন উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। বিক্ষোভ, মিছিল, সড়ক অবরোধ আর শেষ পর্যন্ত সংঘর্ষ। গুলিতে প্রাণ হারান 3 জন, আহত হন সেনা সদস্য, পুলিশ সদস্য সহ অন্তত 20 জন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগে থেকে প্রশ্ন উঠছিল। কিন্তু সবচেয়ে আলোচিত হয় স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন, ভারত বা ফ্যাসিস্টের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটছে, অর্থাৎ সরাসরি প্রতিবেশী দেশ ভারতের দিকে আঙুল তোলা হয়। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্ন ওঠে। রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বললেন, আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। তারা নিয়মিতভাবেই সেই দায়ভার চাপাচ্ছে অন্যের উপর। অর্থাৎ ভারতের প্রতিক্রিয়া এবার শুধু আত্মপক্ষ সমর্থনই থামেনি, বরং উল্টো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বলে আখ্যা দিয়েছে। আরও কঠোর ভাষায় জয়সওয়াল বললেন, অন্তর্বর্তী সরকারের উচিত আত্মসমালোচনা করা, পার্বত্য চট্টগ্রাম স্থানীয় উগ্রপন্থীদের সহিংসতা, অগ্নিসংযোগ এবং ভূমি দখলের ঘটনার তদন্ত করা। এখানে লক্ষ্য করুন, ভারত প্রথমবার সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও শাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করল। একই দিনে আরেকটি বড় ঘটনা ঘটল। ভারতের রাজস্থানে অনুপগড়ে ভারতীয় সেনাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন সেদেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। তিনি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি পাকিস্তান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ না করে, তবে অপারেশন সিন্দুরের দ্বিতীয় সংস্করণ আর বেশি দূরে নয়। আমরা এবার কোনো দয়া দেখাবো না। পাকিস্তান মানচিত্রে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইলে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। এই বক্তব্য শুধু পাকিস্তানের জন্য হুমকি নয়, বরং প্রতিবেশী বাংলাদেশকেও ভাবিয়ে তুলতে পারে। কারণ ভারতের পূর্ব সীমান্তে রয়েছে বাংলাদেশ, যেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তৎপরতা নিয়ে নয়াদিল্লি বারবার উদ্বেগ জানিয়েছে। প্রশ্ন উঠছে, ভারত কি আসলে শুধু পাকিস্তানকে লক্ষ্য করছে, নাকি বাংলাদেশের দিকেও ইঙ্গিত দিচ্ছে? কারণ ভারতের কৌশলগত দৃষ্টিতে বাংলাদেশ হলো ইস্টার্ন ফ্রন্ট। যদি পাকিস্তান পশ্চিম সীমান্তে সমস্যা তৈরি করে, তবে আইএসআই পূর্ব দিক দিয়ে বাংলাদেশকে ব্যবহার করতে পারে, এমন আশঙ্কা বহুবার বলে আসছে ভারত। সম্প্রতি সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও নেতার বক্তব্য ভারতকে ক্ষুব্ধ করেছে। তারা প্রকাশ্যে ভারতকে ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারী বলে অভিযুক্ত করেছেন। এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া থেকে পরিষ্কার, নয়াদিল্লি আর চুপ থাকবে না। ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি বাংলাদেশের জন্য বার্তাটা হলো, ভারতের ধৈর্য ফুরিয়ে আসছে। এই বক্তব্য কেবল ভারত পাকিস্তান দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ নয়, ভারত স্পষ্ট করছে যে তারা
এখন নিজেদের নিরাপত্তা ও সীমান্ত স্থিতিশীলতার ব্যাপারে শূন্য সহনশীলতা অনুসরণ করবে। প্রতিবেশী যেই হোক না কেন, ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হলে নয়াদিল্লি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাবে। যদি রাজনৈতিক নেতৃত্ব প্রকাশ্যে ভারতকে দোষারোপ করে যায়, তবে নয়াদিল্লি কেবল প্রতিবাদেই থামবে না, বরং কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা নিতে পারে। ভারতের কৌশলগত অবস্থান হলো, বাংলাদেশে যেই সরকার থাকুক না কেন, সেটি অবশ্যই ভারতের স্বার্থ বান্ধব হতে হবে। যদি বর্তমান অন্তর্বর্তী সরকার সেই অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে ভারত সরাসরি বিরোধিতার পথেই হাঁটতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত প্রকাশ্যে ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা করলে আসলে কি হবে? বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের জন্য ভারতের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভৌগোলিকভাবে বাংলাদেশের চারদিক থেকে প্রায় ভারত পরিবেষ্টিত। যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা সব কিছুতেই ভারতের উপর নির্ভরতা রয়েছে বাংলাদেশের। তাই ভারতের প্রকাশ্য বিরোধিতা মানে হলো কেবল কূটনৈতিক চাপ নয়, বরং অর্থনীতি, সীমান্ত, আঞ্চলিক সংযোগ সব ক্ষেত্রেই চাপ সৃষ্টি হওয়ার ঝুঁকি থাকে। তাছাড়া ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শুরু থেকেই বৈধতা প্রশ্নে বিতর্কিত। আওয়ামী লীগ এবং তার সমর্থকরা এটিকে গ্রহণ করেনি। বিএনপি, জামাত সমর্থন দিলেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখনও বিদ্যমান। যদি ভারত প্রকাশ্যে সরকারের বিরোধিতা করে, তবে সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও দুর্বল হবে, কারণ দক্ষিণ এশিয়ায় ভারত প্রধান শক্তি এবং পশ্চিমা দেশগুলো ভারতকে পাশ কাটিয়ে যেতে পারে না। তাহলে ডক্টর ইউনূসের সরকারের জন্য আমেরিকার সমর্থন কি যথেষ্ট নয়? অনেকে বলছেন, আমেরিকা যেহেতু অন্তর্বর্তী সরকারের পাশে আছে, তাই ভারত কিছু করতে পারবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমেরিকার প্রভাব বৈশ্বিক, কিন্তু বাংলাদেশের মতো আঞ্চলিক ইস্যুতে তারা ভারতের সহযোগিতা ছাড়া বেশি কিছু করা প্রায় অসম্ভব তাদের পক্ষে। ভারত, চীন, রাশিয়া যদি একজোট হয়ে ইউনূস সরকারের বিরোধিতা করে, আমেরিকার সমর্থন এককভাবে যথেষ্ট হবে না, কারণ এর ফলে সরকার অভ্যন্তরীণ সংকট, সীমান্তে অস্থিরতা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার শিকার হতে পারে। আর যদি ভারত নীরব থাকে, তবে সরকার কিছুটা সময় টিকে থাকতে পারবে, বিশেষ করে আমেরিকা ও ইউরোপের সমর্থন নিয়ে। কিন্তু ভারত প্রকাশ্যে বিরোধিতা করলে সরকারের স্থায়িত্ব সর্বোচ্চ কয়েক মাস থেকে এক বছরের বেশি হওয়া কঠিন, কারণ তখন শুধু কূটনৈতিক চাপ নয়, আঞ্চলিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলো ভারতের অবস্থানকে কাজে লাগাবে। আর ভারত, চীন, রাশিয়া একজোট হলে পরিস্থিতি আরও জটিল হবে এবং বর্তমান সরকার দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়বে। বাংলাদেশে যে কোনো সরকারের টিকে থাকার ক্ষেত্রে ভারতের সঙ্গে ন্যূনতম কর্মসম্পর্ক অপরিহার্য। ভারত বিরোধিতা করে দীর্ঘমেয়াদে কোনো সরকার টিকে থাকার নজির বাংলাদেশে নেই। তাই অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুটি পথ খোলা, হয় ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করা, অথবা ভারতের বিরোধিতা করে খুব অল্প দিনের মধ্যে পতনের ঝুঁকি নেওয়া। ভারত বর্তমানে কঠোর অবস্থান নিয়েছে, সরাসরি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করছে। চীন বাংলাদেশকে সবসময় বিকল্প হিসেবে রাখে। যদি ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হয়, তবে চীন কৌশলগতভাবে লাভবান হতে চাইবে। রাশিয়া বরাবরই ভারতের ঘনিষ্ঠ মিত্র। যদি ভারত কঠোর অবস্থান নেয়, রাশিয়া সমর্থন দিতে পারে, আর পাকিস্তান নিজেদের বাঁচাতে চাইবে। যদি ভারতের সঙ্গে সংঘাত বাড়ে, তখন বাংলাদেশকে ব্যাকডোর হিসেবে ব্যবহার করতে চাইবে পাকিস্তান। সবশেষে বলা যায়, খাগড়াছড়ির একটি স্থানীয় ঘটনা থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার বড় ভূ রাজনীতি পর্যন্ত সবকিছু এখন জড়িয়ে আছে এক সুতোয়। ভারতের সেনাপ্রধান যখন পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিচ্ছেন, তখন বাংলাদেশের জন্য বার্তাটা হলো ভারতের ধৈর্য ফুরিয়ে আসছে। প্রশ্ন এখন একটাই, ডক্টর ইউনূস সরকার কি ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে যাবে, নাকি সম্পর্ক মেরামতের পথে হাঁটবে? বাংলাদেশে আগামী দিনে রাজনীতি ও কূটনীতির ভবিষ্যৎ নির্ভর করছে
ঢাকা নয়াদিল্লি সম্পর্ক কোন পথে যাবে তার উপর। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।